আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কারা জয়েন করেছেন আমাকে একটু জানাবেন, সাউন্ড ক্লিয়ার আছে আসসালামু কিনা। আলাইকুম। হ্যাঁ, কে কে জয়েন করলেন আমাকে একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, কি অবস্থা আপনাদের? অনেকদিন পর, অনেকদিন হলো ফরিদপুর থেকে এসেছি, আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই। তো জানাবেন কি অবস্থা, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু জানাবা যে কি কি অবস্থা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আর কে কে জয়েন করলে তোমরা সাউন্ড ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ইয়াস, সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু মনিটর সাদা হয়ে আছে। এখন কি ঠিক আছে ভাইয়া এখন? আচ্ছা, ওয়ালিউল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ আর বোর্ড কি ঠিকমতো দেখা যাচ্ছে? তোমরা একটু কমেন্টে জানাও যে তোমাদের কোন অধ্যায় থেকে শুরু করতে হবে, কোন অধ্যায় থেকে শুরু করলে ভালো হবে, তোমরা একটু জানাও। হ্যাঁ, ভালো হবে, তোমরা একটু জানাও, একটু কমেন্টে জানাও যে তোমাদের কোন অধ্যায় থেকে শুরু করব। হ্যাঁ, একটু জানাও যে কোন অধ্যায় থেকে শুরু করতে হবে। ইয়াসিন ভাইয়া এখন কি শোনা যাচ্ছে? একটু জানাও যে কোন অধ্যায় থেকে শুরু করব। কাজী নুসরাত নুসু লিখেছো যে 3 অধ্যায় থেকে। ভাইরা একটা কল আসছিল, আর কল আসলে একটু ছোট হয়ে যায়। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, থার্ড চ্যাপ্টার 3য় অধ্যায় লজিক গেট। ইয়াসিন ভাইয়া বলো তো কোন অধ্যায় থেকে শুরু করব। মারিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মারিয়া? আচ্ছা, আমরা কি অধ্যায় 3 থেকে শুরু করব? অধ্যায় 3, 4, 5, 6 আগে করি। অধ্যায় 3, 4, 5, 6। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে এটার আমরা বেসিক করব। বেসিক কিন্তু বেশি সময় লাগবে না, বেসিক বেশি সময় লাগবে না, 2-3 দিনে শেষ হয়ে যাবে। তারপর আমরা এটা টেস্ট পেপার সলভ করব। টেস্ট পেপার টেস্ট পেপার সলভ করব, তারপরে প্রত্যেকটা অধ্যায়ে আগে আমরা বেসিক করব, তারপরে টেস্ট পেপার, বেসিক, টেস্ট পেপার। তো এখন কোন অধ্যায় থেকে শুরু করব? তোমরা বেশিরভাগই পরামর্শ দিলে যে অধ্যায় 3 থেকে শুরু করার। অধ্যায় 3 থেকে শুরু করা যেতে পারে, তবে একটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে অফলাইনে যে অল্প একটু পড়াই অনেকখানি গল্প হয়, এখানে কিন্তু তা হবে না। এখানে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। একটা ক্লাসে প্রায়, মানে তোমাদের এই অধ্যায় 3 শেষ করতে হয় সর্বোচ্চ 4টা ক্লাস লাগবে, 4 থেকে 5টা ক্লাস, মানে তারপরেও তোমরা 100% বুঝতে পারবা। হ্যাঁ, তো সবাই একটু বলো অধ্যায় 3, বেশিরভাগই অধ্যায় 3 চাচ্ছে। ইয়াসিন তুমি কোথায়? তাহলে আমরা অধ্যায় 3 থেকেই শুরু করি।
আচ্ছা, সবাই অধ্যায় 3-এর কথা বলছে, আমরা অধ্যায় 3 থেকে শুরু করব। বুঝতে পারবা, হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করো তোমরা, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ ছিল মেসেঞ্জার গ্রুপ, ওই গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে সবাই আসতে পারে। তোমরা সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ, হ্যাঁ আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও। আমরা এখনই শুরু করব, গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও। আমরা অধ্যায় 3 থেকে শুরু করি। অধ্যায় 3, অধ্যায় 3। অধ্যায় 3 হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি সহজ একটা অধ্যায়। লজিক গেটটা করান আগে স্যার। কেন নুসরাত, লজিক গেট কি আগে পরীক্ষা আছে? লজিক গেট আগে কেন করতে চাও? আগে কি এটার পরীক্ষা আছে? শোনো ভাইয়া, এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের অংশটা সর্বোচ্চ 2 দিন থেকে 3টা ক্লাসে শেষ করা সম্ভব। তোমরা যদি আজকে ক্লাসটা করো আর আগামীকালকে ক্লাসটা করো, তোমাদের এই প্রথম অংশটা শেষ হয়ে যাবে। প্রথম অংশ কিন্তু অনেক সহজ একটা ব্যাপার। তো চলো আমরা আগে প্রথম অংশটা করি, তারপর দ্বিতীয় অংশটা 2-1 দিনের মধ্যেই আমরা দ্বিতীয় অংশটাও শেষ করব। কারণ এগুলা কম বেশি তোমরা আগে করেছো, কম বেশি সবাই পারো। তারপরেও আমরা একটু ভালোভাবে দেখি। মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও যাতে যারা ছিল তারা জয়েন করতে পারে। মাত্র 3 থেকে 4 জন জয়েন করেছো। আচ্ছা, আমরা প্রথম থেকেই শুরু করি, ঠিক আছে? প্রথম থেকে শুরু করলে তোমাদের জন্য ভালো হবে। আর সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে তোমাদের প্রথম অংশটা, সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং পরিপূরক। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কোড তো 10 মিনিটের ব্যাপার। তো এটা শুরু করব নাকি অধ্যায় মানে এর পরের অংশ দিয়ে শুরু করব? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকেই দেখি। হ্যাঁ, ওকে ভাইয়া, তাহলে শুরু করো। একদম খাতা কলম নিয়ে বসো। সংখ্যা পদ্ধতি কি? আজকের ক্লাসটা নোট করবা, নোটটা কিন্তু গ্রুপে শেয়ার করবা, ঠিক আছে? গ্রুপে শেয়ার করবা যাতে সবাই এটা দেখতে পারে। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখনই লিখে মুখস্থ করে ফেলবা। আমি এই নোটটা তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিব, তারপরেও তোমরা একটু লেখো। প্রথম টপিকটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। তাহলে অ্যান্সারটা কি হবে? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কার কার হয়েছে তোমরা একটু জানাও, কার কার হয়েছে একটু জানাও। আর মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও, কারণ আমার ফোন দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। তো আগামীকাল থেকে আগামী 2-1 দিনের মধ্যে আমাদের একটা নতুন ফোন আসতেছে, সেই ফোন দিয়ে ক্লাস নিব আর আমার ফোনটা দিয়ে কমেন্ট দেখব। তো এখন কম্পিউটার দিয়ে কমেন্ট দেখতে হচ্ছে, তোমরা একটু মেসেঞ্জার গ্রুপটাতে শেয়ার দিয়ে দাও যাতে ওরা জয়েন করতে পারে। যাই হোক, অনেকে পরে ক্লাসটা করবে, কারণ সবার এই টাইমে ফ্রি টাইম নাও থাকতে পারে। আর আমি একটা দিব যে তোমাদের ক্লাস টাইমটা কোন টাইমে হলে ভালো হয়। ক্লাস শেষে আমি ওখানে একটা পোল দিব, সেই টাইমগুলো তোমরা সিলেক্ট করবা। যে টাইমটাতে দেখবো যে বেশি স্টুডেন্ট করতে চাই, সেই টাইমটাতে আমরা ক্লাস করব, ঠিক আছে? তোমরা চাইলে দিনের বেলাও ক্লাস করতে পারো। দিনের বেলাও আমি হ্যাঁ, জয়, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? খাতা কলম নিয়ে বসো। তাহলে পড়ে মুখস্থ করো এখনই। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমার সাথে আবার বলো, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। মুখস্থ হলে সাথে সাথে ইয়েস লিখবা। স্যার হয়ে গেছে, ধন্যবাদ। তোমরা কমেন্ট করবা ভাইয়া, কমেন্ট করবা, একটা খাতা পাশে রাখো। আমি যা নোট দিব সাথে সাথে লিখে একটু কমেন্ট করবা যে ইয়েস, মানে ডান লিখবা। কমেন্ট লেখা হলে ডান লিখবা। তাহলে কোনো সংখ্যা লেখা বা
কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ওকে, হ্যাঁ, জয় এবং ইয়াসিন একসাথে ক্লাস করতেছে, ধন্যবাদ। তাহলে ভাইয়া দেখো, আমরা জানলাম যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এবার আমরা যেটা করব, সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে নন পজিশনাল আর দুই হচ্ছে পজিশনাল। একটা মজার বিষয় কি জানো, অফলাইন যখন পড়ানো হয় তখন কিন্তু উদ্দীপক সামনে থাকে না। অনলাইনে পড়ানোর একটা সুবিধা হচ্ছে, যখন তোমাদেরকে কোনো টপিক থেকে সৃজনশীল পড়াবো তখন তোমরা উদ্দীপকটা সরাসরি এখানে দেখতে পারবা। সেই উদ্দীপক দেখে দেখে আমরা সলভ করতে পারবো টেস্ট পেপার। হ্যাঁ, আশা করি যে খুবই ইন্টারেক্টিভভাবে তোমরা এটা করতে পারবা। হ্যাঁ, তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার, নন পজিশনাল আর পজিশনাল। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। কি কি? নন পজিশনাল এবং পজিশনাল। তোমাদের এটা লেখা হয়েছে কিনা আমাকে একটু জানাও। আর যদি খাতা কলম এই মুহূর্তে না থাকে, এটার পিডিএফ তো ক্লাস শেষেই আমি তোমাদেরকে দিয়ে দিব, সেটা দেখে দেখে নোট করতে পারবা। কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করলে দেখবা যে অফলাইন থেকেও ভালোভাবে মাথায় ধরবে ইনশাল্লাহ। তাহলে একটু জানাও, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার, নন পজিশনাল আর পজিশনাল। আমরা এখন এই নন পজিশনাল নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এখন আমরা নন পজিশনাল সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। যে সকল সংখ্যা পদ্ধতিতে অবস্থানগত মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক হচ্ছে নন পজিশনাল আর এক হচ্ছে পজিশনাল। তো নন পজিশনাল সংখ্যাটা কি দেখো, আমি এখানে আবার সুন্দর করে লিখে দিয়েছি, যে সকল সংখ্যা পদ্ধতিতে অবস্থানগত মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা, যে অবস্থানগত মান থাকবে না। অবস্থানগত মান যদি না থাকে তাহলে সেটার নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা। এতটুকু তোমরা বুঝেছো কিনা আমাকে একটু জানাও। এতটুকু তোমরা বুঝতে পারলে কিনা আমাকে একটু ইয়েস অর নো লিখে জানাও। যদি বুঝতে পারো তাহলে ইয়েস লেখো, আর বুঝতে না পারলে তোমরা একটু নো লিখে আমাকে জানাও যে বুঝতে পারলে কিনা। দেখো ভাইয়া, নন পজিশনাল সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা পদ্ধতিতে অবস্থানগত মান থাকে না। এই জায়গায় একটু খেয়াল করো, মান থাকে না। তাহলে যেটার অবস্থানগত মান নেই সে হচ্ছে নন পজিশনাল, যার অবস্থানগত মান আছে সে হচ্ছে পজিশনাল। ওকে, তাহলে আমরা একটু করব, আমরা একটু উপরে যাই। ওকে, তাহলে দেখো, নন পজিশনাল যে সকল সংখ্যা পদ্ধতিতে অবস্থানগত মান থাকে না সেগুলো হচ্ছে রোমান, মেয়ান, হায়ারোগ্লিফিক্স। এই তিনটি সংখ্যা হচ্ছে ভাইয়া নন পজিশনাল। একটু মাথায় রাখবে, একটা এমসিকিউ কমন পেয়ে যাবা। এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ, যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা অথবা নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা নয়। তাহলে রোমান, মেয়ান, হায়ারোগ্লিফিক্স। রোমান, মেয়ান, হায়ারোগ্লিফিক্স হচ্ছে কি ভাইয়া? নন পজিশনাল সংখ্যা। কি বলেছি বলো? রোমান, মেয়ান, হায়ারোগ্লিফিক্স। এখান থেকে আরও কিছু তথ্য তোমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, এটা এখনো চলমান, এখনো ব্যবহৃত
এখনো ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে নিচের কোন নন পজিশনাল সংখ্যা এখনো ব্যবহৃত হয়, সেটা হচ্ছে রোমান সংখ্যা। এবার এখানে দেখো, এটা হচ্ছে সব থেকে প্রাচীন প্রাচীনতম হাইরোগ্লিফিক সংখ্যা। এটা আবিষ্কার হয়েছে কোথায়? ব্যাবিলনে। তাহলে দেখো এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 সেটা হচ্ছে এখনো ব্যবহৃত হয় কোন সংখ্যা, সেটা হচ্ছে রোমান সংখ্যা। সব থেকে প্রাচীনতম সংখ্যা পদ্ধতি কোনটি? হাইরোগ্লিফিক্স। হাইরোগ্লিফিক্স কোথায় আবিষ্কার করা হয়েছে? সেটা ব্যাবিলনে আবিষ্কার করা হয়েছে। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা এতটুকু বুঝলে কিনা। হ্যাঁ, ওয়ালিউল্লাহ ভাইয়া লেখো একটু যে তোমরা এই পর্যন্ত বুঝলে কিনা। হ্যাঁ, মারিয়া লেখো, তমাস সরকার দেখো তো এগুলা তোমরা বুঝলে কিনা। নুসরাত ভাইয়া বুঝেছো কিনা আমাকে একটু জানাও। ইয়াসিন কোথায়? ইয়াসিন, জয়, তোমরা দুজন একটু জানাও যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা। জাস্ট ক্লিয়ার লিখো, ক্লিয়ার। এটুকু হলে, এটুকু যদি তোমরা বোঝো তাহলে ক্লিয়ার লেখো। নন পজিশনের আলোচনা এখানে ক্লোজ। আমরা এখন পজিশনাল সংখ্যায় যাব। চলো তাহলে আমরা এখন যেটা আলোচনা করব, আমরা এখন আলোচনা করব পজিশনাল। তাহলে পজিশনাল সংখ্যাটা কি? পজিশনাল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির অবস্থানগত মান থাকে তাকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। তাহলে দেখো, আমরা নন পজিশনাল দেখেছিলাম যে সংখ্যা অবস্থানগত মান থাকে না। এই যে এই অবস্থানগত মান ওইটাতে ছিল না, কিন্তু এটাতে অবস্থানগত মান কি ভাই? দেখো তো, মান থাকে। তাহলে পজিশনাল আর নন পজিশনালের মধ্যে পার্থক্য হচ্ছে একটাতে অবস্থানগত মান থাকে না, সেটা নন পজিশনাল। যেটাতে অবস্থানগত মান থাকে তার নাম হচ্ছে পজিশনাল। তো এই পজিশনাল সংখ্যাগুলা কি কি আমরা একটু ছোট করি এটাকে। পজিশনাল সংখ্যাগুলি হচ্ছে ভাইয়া, 1 নম্বর হচ্ছে দশমিক, তারপর হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে আমরা জানলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। সেগুলা কি কি? সেগুলা হচ্ছে এই যে, সেগুলা হচ্ছে ভাইয়া এই যে এইগুলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এটা কি দিলাম, লাগবে না। ওকে, তাহলে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। তোমরা দেখো এতটুকু বুঝলে কিনা, এতটুকু ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তাহলে পজিশনাল সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির অবস্থানগত মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। চলো আমরা একটু সামনের দিকে আগাই। এবার এইগুলা সম্পর্কে আমরা একটু সামারি জানবো। প্রথমে আমরা আলোচনা করব দশমিক নিয়ে। দশমিক, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কি এবং কেমন সেটা একটু জানবো। 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকবে। মোট অঙ্ক থাকে 10টি। তাই বেজ বা ভিত্তি হচ্ছে 10। ভারতবর্ষে
ভারতবর্ষে আবিষ্কার করা হয়, আবিষ্কার করা হয়, ভারতবর্ষে আবিষ্কার করা হয়, প্রথম ব্যবহার করেন আরবীয়রা, আরবীয়রা। ব্যাস এতটুকু তোমাদের লিখলেই হয়ে যাবে। দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা এতটুকু জানলেই হয়ে যাবে। 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকে, মোট অঙ্ক থাকে হচ্ছে 10টা। তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে, বেস বা ভিত্তিগত, বেস বা ভিত্তি হচ্ছে 10। দেখো ভারতবর্ষে আবিষ্কার করেছে কিন্তু প্রথমে ব্যবহার করেছে আরবীয়রা, মানে আবিষ্কার হয়েছে ভারতে কিন্তু সেটা ব্যবহার করেছে কোথায়? আরবীয়রা। এটা যদি তোমরা আসলে জানতে চাও তাহলে ঘটনাটা এরকম যে ওই সময় যখন দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় তখন এই ভারতবর্ষ বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আশেপাশে যে দেশগুলো ছিল এই অঞ্চলটার নাম ছিল হচ্ছে ভারতীয় উপমহাদেশ। কি নাম ছিল? ভারতীয় উপমহাদেশ। ওই সময় এখানে মানুষ বসবাস করত, ঠিক আরব দেশে আরবীয় এলাকা নিয়ে সৌদি আরব, দুবাই, কাতার, লিবিয়া এই ধরনের এলাকায়, ওই এলাকা মিলে একটা সভ্যতা ছিল, সেই সভ্যতাটার নাম ছিল আরবীয় সভ্যতা। তো এই ভারতবর্ষের সাথে আরবেদের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। তার মানে ওই মানে বহুকাল আগে থেকেই আরবীয়রা ব্যবসা বাণিজ্যের সাথে কিন্তু বেশ মানে পরিচিত। তারা আরব দেশ থেকে পণ্য এনে ভারতবর্ষে বিক্রি করতো, জাহাজে করে নিয়ে আসতো, আর ভারতবর্ষ থেকে পণ্য ক্রয় করে সেটা আবার আরব দেশে নিয়ে বিক্রি করতো ব্যবসায়িকরা। তো যে ব্যবসায়িকরা আরব দেশ থেকে ভারতবর্ষে আসে ব্যবসা করার জন্য, তারা এই দশমিক সংখ্যা পদ্ধতিটা এই ভারতীয়দের কাছ থেকে শেখার পরে তারা তাদের সমাজে গিয়ে সেটা প্রচলিত করে, মানে প্রচলন শুরু করে দেয়। যদিও তখন ভারতবর্ষে ব্যবহার শুরু হয়নি, কিন্তু তারা এটা ব্যবহার শুরু করে দিছে। আবিষ্কার হয়েছে এখানে, তারা এখান থেকে শিখেছে, তারা তাদের এলাকাতে গিয়ে ব্যবহার শুরু করেছে। তাই এটা এই যে প্রথম ব্যবহার করেন আরবীয়রা। তাই এই সংখ্যা পদ্ধতির একটা নাম হচ্ছে, ভাইয়া ইন্দো আরবীয়, ইন্দো আরবীয় সংখ্যা। এটা আবার কি দিলাম? ইন্দো আরবীয় সংখ্যা। এবার বলো তোমরা ক্লিয়ার কিনা? দশমিক সংখ্যা পদ্ধতির A to Z যা পড়তে হবে আমি তোমাদের এখানে সব বুঝাই দিলাম। এবার তোমরা এটা ক্লিয়ার কিনা জাস্ট ইয়েস অর নো লিখে একটু জানাও। ওয়ালিউল্লাহ একটু জানাও ভাইয়া কেমন, মানে এটা বুঝলে কিনা। তারপর নুসরাত, জয়, তমা তোমরা একটু জানাও। মারিয়া কমেন্ট করতেছো না কেন? একটু জানাও যে তোমরা এই পর্যন্ত বুঝলে কিনা। আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখতেছি, এপাশে আমার একটা কম্পিউটার লাগানো আছে, সেই কম্পিউটারে তোমাদের কমেন্ট দেখতেছি আমি, ঠিক আছে? এই যে আমার সামনে একটা কম্পিউটার আছে, সেখানে দেখতেছি। হ্যাঁ জয় ধন্যবাদ, তমা ধন্যবাদ। তাহলে কি আমরা সামনের দিকে যাব? একটু সামনের দিকে আগাই। ওকে, এবার আমরা জানবো বাইনারি। এটা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু দুনিয়ার সব থেকে সহজ হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কেন বলো তো? 0 এবং 1 ব্যবহার করা হয়। 0 এবং 1, তাহলে মোট অঙ্ক 2টি, তাই বেস 2। লিবনিজ আবিষ্কার করেন, এরপর আমরা একটা লিখবো হচ্ছে, এটার নাম হচ্ছে সরলতম সংখ্যা পদ্ধতি। কম্পিউটারে ব্যবহার করা হয়। ব্যাস, বাইনারি সংখ্যা সম্পর্কে আমরা শুধুমাত্র এতটুকু জানবো। কি জানবো? যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা গড়ে উঠেছে 2টা অঙ্কের উপর, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1।
তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যত হিসাব কিতাব ক্যালকুলেশন করতে হবে সব কিছু 0 আর 1-এর মধ্যে হবে, ঠিক আছে। তাহলে মোট অঙ্ক কয়টা হলো? মোট অঙ্ক হলো 2টা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভাইয়া মোট অঙ্ক কয়টা থাকে? 2টি। তাই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। এই যে লিবনিজ নামক একজন ভদ্রলোক, এর পুরা নাম অনেক বড়, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। এটা হচ্ছে তার নাম, লিবনিজ আবিষ্কার করেন, মানে এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করেছেন কে? লিবনিজ। আর সরলতম সংখ্যা পদ্ধতি কেন বলা হয় দেখো তো তোমরা একটু খেয়াল করে। দশমিকে আমরা অঙ্ক ছিল হচ্ছে 0 থেকে 9টা, অক্টাল আছে 0 থেকে 7টা, হেক্সাতে আছে 0 থেকে Fটা, কিন্তু বাইনারিতে আছে 0 থেকে 1, সব থেকে কম, তাই এটাকে বলা হয় সরলতম সংখ্যা। দেখো এখানে কতগুলো অঙ্ক নিয়ে কাজ করতে হবে, আর এখানে মাত্র 2টা অঙ্ক নিয়ে কাজ করতে হবে, তাই এটার নাম হচ্ছে সরলতম সংখ্যা। আর এটা কোথায় ব্যবহার করা হয়? এই যে কম্পিউটার আমি এখন পড়াচ্ছি তোমাদের, এই কম্পিউটারের ভিতরে যেভাবে কাজ করতেছে সেই কাজটা হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে করে থাকে। আচ্ছা, তাহলে তোমরা বাইনারি সংখ্যা পদ্ধতিটা ক্লিয়ার কিনা একটু লিখে নাও অথবা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর আমি তো পিডিএফ এটা তোমাদের ক্লাস শেষেই দিচ্ছি। আজকে আমার 3টা ক্লাস নিতে হবে, বুঝছো। তোমাদের ক্লাসটা শেষ করে জবের একটা ক্লাস নিব, জবের ক্লাসটা শেষ করে আর একটা পেজে প্রোগ্রামিং অধ্যায়ের একটা ফ্রি ক্লাস নিব। তো একটু জানো এইটুকু তোমরা ক্লিয়ার কিনা? শুধু মাথায় রাখতে হবে কি জানো, বাইনারিতে 2টা অঙ্ক থাকে। কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। মোট কয়টা? 2টা, তাই বেজ হচ্ছে 2। আর এই সমস্ত কিছু থেকে তেমন একটা পরীক্ষায় প্রশ্ন আসে না। তো একটু কমেন্টে জানাও যে বুঝলে কিনা। ওকে, মারিয়া লিখেছো জি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝছো ওয়ালিউল্লাহ। বাকিরা কই? ইয়াসিন, জয়, তোমরা কি বোঝনি ভাইয়া? একটু জানাবা, মানে তোমাদের যদি কোনো টপিকে একটু বেশি দরকার হয় তাহলে আমাকে জানাবা, ঠিক আছে। চলো আমরা সামনের দিকে যাই। এবার আমরা আলোচনা করব অক্টাল। অক্টালে অঙ্ক থাকবে হচ্ছে 0 থেকে 7। তাহলে ভাইয়া মোট কয়টা হয়? 0 থেকে 7 হচ্ছে মোট 8টি, তাই বেজ হচ্ছে 8। অক্টালের বেজ কত? 8। তাহলে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক থাকবে, মোট অঙ্ক হচ্ছে 8টি, তাই বেজ হচ্ছে 8। এবার একটা জিনিস খেয়াল করো, শুধু এই জায়গাটাই যেটা হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আচ্ছা দেখো, আমি যদি সাধারণ অঙ্ক লিখি তাহলে এভাবে আমরা যেতে পারি, কিন্তু অক্টালে মোট অঙ্ক হচ্ছে কত? 0 থেকে 7 পর্যন্ত। ফলে এই 8 থাকবে না, 9 থাকবে না, এই 8-এর ঘরে কোনো অঙ্ক হবে না, 9-এর ঘরে কোনো অঙ্ক হবে না, বাকি সব নর্মাল হবে, ঠিক আছে, বাকি সব ঠিক থাকবে। তাহলে অক্টালে 0 থেকে 7 পর্যন্ত যাবে, 7-এর পরে হবে কত? দেখো 7-এর পরে হবে 10, তারপর 11, তারপর 12, 13, 14, 15, 16, 17, 17-র পরে চলে যাবে 20। কারণ হচ্ছে এই 8 আর 9 বলে কোনো সংখ্যা যদি অক্টালে থাকে সেটা অক্টাল সংখ্যা হতে পারে না, হতে পারে না। তাহলে এবার তোমরা বলো তো, যদি এমন থাকে 7, 8, 6, এটা এটা ঠিক আছে কি ঠিক নাই? মানে এটা ইয়েস অর নো দিয়ে আনসার দাও, এটা কি ঠিক আছে? এই অঙ্কটা কি ঠিক আছে? যদি ঠিক থাকে ইয়েস লেখো, আর ঠিক না থাকলে নো লেখো। হ্যাঁ লেখো একটু, আমি একটু দেখতে চাই যে এটা তোমরা কি অ্যান্সার দিলে। ওকে জয়, এটা নো, এটা হতে পারে না। ওকে ফাইন, বাকিরা একটু লেখো তো ভাইয়া, তোমরা এটা বলো তো, এটা কি সংখ্যা হবে? এটা কি অক্টাল সংখ্যা হইতে পারে? বাকিরা কই? লেখো না কেন? তমা লিখেছো না, হবে না। মারিয়া হবে না। আনিশা লিখেছো হবে না। হ্যাঁ হবে না। জয় লিখেছো রং, ভুল। ফাইন, ভেরি গুড। কেন হবে না বলো তো, কেন হবে না? কারণ এখানে একটা 8 রয়েছে, এই 8টা অক্টাল সংখ্যা পদ্ধতিতে হতে পারে না। তাহলে আমার বিশ্বাস যে তোমরা এখন সংখ্যা চিনতে পারবা যে কোনটা কি সংখ্যা। আর যদি সে সংখ্যা চিনতে পারো তাহলে রূপান্তরটা সহজে হয়ে যাবে।
ওকে, তো এরপর চলো আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল একটা জিনিস মাথায় রাখবা, হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর হেক্সা হচ্ছে একটি গ্রিক শব্দ। এটা কিন্তু ভাইয়া মনে রাখতে হবে, কারণ এটা বোর্ডে এসেছিল, বোর্ড পরীক্ষায় এসেছিল যে হেক্সা অর্থ কত, 6। হেক্সা একটি গ্রিক শব্দ। দুইটা বোর্ডে দুইটা কোশ্চেন এসেছিল যে হেক্সা অর্থ কি, তখন অ্যান্সারটা হবে হচ্ছে 6। হেক্সা কি ধরনের শব্দ? হেক্সা গ্রিক শব্দ। আর এই ডেসিমাল মানে কি? ডেসিমাল মানে হচ্ছে 10। তাহলে দেখো এখানে আছে 6, এখানে আছে 10, তাহলে আমরা এটা বুঝি হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। 16 ভিত্তিক সংখ্যা। তো 16 ভিত্তিকটা কেমন? প্রথমে হবে, এই মার্কারটা অনেক চিকন, হাতের থেকে পড়ে যায় আর পিছলা, অনেক পিছলা। তাহলে দেখো প্রথমে হবে এ থেকে, সরি, প্রথমে হবে হচ্ছে 0 থেকে 9, তারপর হবে এ থেকে এফ। অর্থাৎ ফাইনালি হেক্সাডেসিমেলে যেটা হবে 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। আমরা যেরকম সাধারণ অঙ্কের ক্ষেত্রে যেটা করি, সাধারণ অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করি, সাধারণ অঙ্কে ধরো এটা হচ্ছে সাধারণ অঙ্ক, এর পাশে আমি লিখলাম 0 1 2 3 4, 4 পরে 9 কেন, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20। এবার হেক্সাডেসিমেলে যদি তোমাকে 20 পর্যন্ত লিখতে বলি তাহলে কি করতে হবে? দেখো, তাহলে যেটা করতে হবে, প্রথমে আমরা শুরু করবো 0 1 2 3 4 5 6 7 8 9। এবার হবে এ বি সি ডি ই এফ, তারপর হবে হচ্ছে 10 11 12 13 14। মানে বিষয়টা হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, এখানে যেরকম এটার ক্ষেত্রে যেটা হয়েছে হচ্ছে ভাইয়া, এই 9 পর্যন্ত আগে আমরা আসছি, 9 হচ্ছে শেষ সংখ্যা, 9 পর্যন্ত প্রথমে গিয়ে তারপর আবার এই দুটাকে দিয়ে বানানো শুরু করছি, যে প্রথম দুটাকে দিয়ে বানানো শুরু করেছি। ঠিক একইভাবে যখন হেক্সাডেসিমেলে যাব তখন আমরা এফ পর্যন্ত আগে আসব, তারপরে এই দুইটা দিয়ে আবার বানানো শুরু করব। এইটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু ইয়েস অর নো লিখে জানাও, যে হেক্সাডেসিমেলের এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা। এই সাধারণ সংখ্যায় যেরকম 9-এর পরে গিয়ে আমরা 10 11 12 13 লিখি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি করতে হবে? আগে তোমাকে এফ পর্যন্ত আসতে হবে, তারপরে 10 11 12 13 14 এভাবে লিখে যেতে হবে। তো এটা তো এতটুকু তোমরা ক্লিয়ার কিনা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানাও। হেক্সাডেসিমেলের এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা, জাস্ট ইয়েস অর নো লেখো। ফাইন, ওকে ফাইন, যাক মাশাল্লাহ তোমরা বুঝতে পারতেছো। তো এইবার দেখো ভাইয়া, এই 14-র পরে আমরা লিখবো 15, তারপর লিখবো 16, তারপর লিখবো 17, তারপর লিখবো 18, তারপর লিখবো 19, তারপর লিখবো কত? 20। কিন্তু ভাইয়া এখানে 20 হবে না। কেন হবে না জানো? এখানে 20 হবে না কারণ এই 9-এর পরে যে 19 লিখেছো, তাই না? 19-এর পরে তো আরও কিছু অঙ্ক রয়ে গেছে, সেইগুলা লিখতে হবে। সেটা কি হবে? 1A 1B 1C 1D 1E 1F, তারপরে হবে 20। এবার তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও। এই বিষয়গুলো কিন্তু ভাইয়া একটু মানে জটিলতায় পড়ে যায় মানুষ, যে এই 1A 1B এগুলো বাদ দিয়ে তারা সরাসরি 19-এর পরে 20-এ চলে যায়, তাহলে কিন্তু ডাইরেক্ট ভুল হয়ে যাবে। কারণ ওই যে সংখ্যাগুলোর একটা লিমিট আছে, সেই লিমিট পর্যন্ত তোমাকে আগে যেতে হবে, তারপরে তুমি কম্বিনেশন শুরু করতে পারবা। বলো তো এবার এইটুকু বলো, এই যে 20 পর্যন্ত আমি লিখেছি, তোমরা এখানে হয়তো অনেকে 20 লিখে ফেলতে, কিন্তু এই 20টা হবে না। 20টা কোথায় হবে সেটা একটু তোমরা ক্লিয়ার কিনা ইয়েস অর নো লিখে একটু জানাও। হ্যাঁ ওয়ালিউল্লাহ একটু জানাও ভাই, এটা বুঝলে কিনা। নুসরাত, তমা, একটু জানাও। আর একটা কে যেন ছিল, আমি তো আসলে নাম মনে রাখতে পারি না। বিথি, বিথি, সে বিথি কোথায়? বিথি,
3A, হ্যাঁ। বাকিরা একটু জানাও ভাইয়া, ইয়েস অথবা নো লিখে হবে। এরপর ওকে ফাইন, ওকে ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা বোঝার চেষ্টা করবা, না বুঝলে যতবার না বুঝবা ততবার আমি তোমাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা জানলাম, আমরা 4 ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম। এবার একটু সামারি করি। দেখো এবার সংখ্যা চিনবা কিভাবে। টু, এটা কি কালার আসলো? 2 4 6, যদি আমি এখানে 10 দেই তাহলে এটা দশমিক হবে। আমি যদি 2 4 6 লিখে এখানে 8 দেই তাহলে এটা অক্টাল হবে। 2 4 6 লিখে যদি আমি এখানে 16 দেই তাহলে এটা হেক্সাডেসিমেল হবে। এবার 1 0 1 0 1 লিখে যদি আমি এখানে 2 দেই তাহলে এটা বাইনারি সংখ্যা হবে। এই হচ্ছে সংখ্যা চেনার নিয়ম, বুঝতে পেরেছো? কিভাবে চিনবা বলো তো? চিনবা হচ্ছে এই বেস দেখে, যে এখানে এটা কি হলো, ও আচ্ছা, এই বেস দেখে তুমি চিনবে যে এখানে কত দেয়া, এখানে 10 দেওয়া তাই এটা দশমিক। এটাকে কি বলবা? দশমিক। এখানে ভাইয়া কত দেয়া? 8 দেওয়া তাই এটার নাম অক্টাল। অক্টাল শব্দের নাম হচ্ছে অষ্টক। অ মূর্ধন্য শয় ট ক, অষ্টক। আর অষ্টক মানে হচ্ছে 8। আর এখানে যেহেতু 16 দেয়া তাই এটার নাম হচ্ছে হেক্সা ডেসিমেল। এখানে যেহেতু 2 দেয়া তাই এটার নাম দিব আমরা বাইনারি। আশা করি তোমরা এই 4 ধরনের সংখ্যা সম্পর্কে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আশা করছি যে তোমরা এইটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে যেটা করবো ভাইয়া, এই হচ্ছে 4 ধরনের সংখ্যা। 4 ধরনের সংখ্যার খুঁটিনাটি আমরা বুঝে ফেললাম। এই এটা কি কঠিন? স্যার তিথি আমার ফোন থেকেই দেখছে, ধন্যবাদ। তোমরা মিলে ঝিলে দেখো তোমরা ক্লিয়ার কিনা তাই বলো। যদি কারো কনফিউশন থাকে একটু লিখে দিবা যে স্যার কনফিউশন। তো এই 4 ধরনের সংখ্যা আমরা চিনে নিলাম যে কোন সংখ্যাটা কি দ্বারা আমরা চিনব। দশমিক সংখ্যা চিনতে হলে 10 থাকতে হবে, অক্টাল সংখ্যা চিনতে হলে 8 থাকতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যা চিনতে হলে 16 থাকতে হবে, বাইনারি চিনতে হলে 2 থাকতে হবে। তবে সব সময় এই নিয়ম চলবে না, সব সময় এই নিয়ম চলবে না। তাহলে এবার আমরা কি করব দেখেন ভাইয়া, মানে দেখো তোমরা একটু, সেটা হচ্ছে যদি এমন থাকে 2 8 5, আর যদি একজন ব্যক্তি এখানে 8 দিয়ে দেয় তাহলে এটা কি হবে? এটা অক্টাল হবে না। কেউ যদি এরকম করে A05 এখানে দিয়ে দেয় 10, তাহলে এটা দশমিক হবে না। ব্যাপারটা হচ্ছে যে শুধু বেস থাকলেই হবে না, ভিতরে সংখ্যাগুলোও 0 থেকে 9 মধ্যে থাকতে হবে। এখানেও সংখ্যাগুলো 0 থেকে 7 মধ্যে থাকতে হবে। আবার তুমি যদি লেখো 1 2 1 0 3, এটা লিখে যদি এখানে 2 দাও, এটা বাইনারি হবে না। কি হতে হবে? এই যে মাঝখানে যে অঙ্কগুলো আছে সেগুলো হতে হবে 0 এবং 1-এর মধ্যে। ক্লিয়ার আশা করি তোমরা। তো চলো এবার আমরা একটু সামনের দিকে যাই। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে আজকে একটা নিয়ম শিখব, বেশি দরকার নেই ভাইয়া, একটা নিয়ম শিখব। আচ্ছা দেখো, আমরা অনলাইন ক্লাসে যতখানি পড়তেছি আসলে অফলাইন ক্লাসে এতখানি পড়ানো যায় না। একজন একটু দুষ্টামি করে, একটু গল্প করি, আমরা এই করে করে কিন্তু সময় চলে যায়, পড়া আসলে ওইভাবে হয় না। আর অনলাইনে কি হয়, তুমি তোমার নিজের বাসায় থেকে ক্লাসটা করতেছো, ফলে ওই যে 4-5 জন 8-10 জন একসাথে না থাকলে কি হয়, ওই যে খোঁচাখুচি ঠোকাঠুকি এইগুলা কিন্তু আর হয় না। যার কারণে যতটুকু পড়া হয়, যারা সিরিয়াস স্টুডেন্ট ততটুকু কিন্তু কভার করা সম্ভব হয়। চলো আমরা আজকে একটা টাইপ করে তারপর আমরা আজকে শেষ করব। আমরা এখন যে টপিকটা আলোচনা করব, টপিকটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি
রূপান্তর। এই সংখ্যা পদ্ধতি রূপান্তরে আজকে আমরা একটা টাইপ করব। জাস্ট এখানে লিখব TYPE টাইপ 01। আর এই টাইপ 01টা হবে এমন যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল। আমরা চাইলে কিন্তু 2 ঘন্টা টানা ক্লাস করলে এই একটা অংশ কিন্তু শেষ করা যায়। বেশি মানে মেন যেটাতে সময় বেশি লাগে সেটা আমরা কভার করে এসেছি, আর এইগুলোতে সময় কিন্তু খুবই কম লাগে। একটা পারলে বাকিগুলো অটো হয়ে যায়। তো আমরা অত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। আমরা আজকে একটা টাইপ শিখবো, আগামী দিন রূপান্তর ক্লিয়ার করে দেব, যোগ বিয়োগ ক্লিয়ার করে দেবো, একদিনে হয়ে যাবে ইনশাল্লাহ। যোগ বিয়োগ পর্যন্ত গেলে পরিপূরক 10 মিনিটের কাজ, মাত্র 10 মিনিট। আর এগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি বেসিক ধারণা আছে, সো ওই করা যাবে না, ঠিক আছে? আমরা আননেসেসারি জিনিস পড়ে পড়ে সময় নষ্ট করব না। আগে আমরা প্রথম অংশটা শেষ করব, সাথে সাথে এই অংশটা সৃজনশীল প্র্যাকটিস করব, তারপরে আমরা দ্বিতীয় অংশে চলে যাব, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা একটু দেখি এটা। তো একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে লিখেছি টাইপ 1। টাইপ 1 হচ্ছে দশমিক। টাইপ 1-এ আমরা কি লিখেছি ভাইয়া? দশমিক। দশমিক থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে যাব। এখন কোন নিয়মে যাব সেটা একটু আমরা লিখে নিই। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি যদি এখানে লিখি 27.75, এই যে এখানে একটা পয়েন্ট আছে 75, তো এই পাশের অঙ্কটাকে আমরা কি বলি আর এই পাশের অঙ্কটাকে কি বলি? এই পাশের অঙ্কটাকে বলা হয় পূর্ণাংশ, আর এই পাশের অংশটাকে বলা হয় ভগ্নাংশ। এই যে পয়েন্টটা আছে, এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি, দেখি কে আনসার দিতে পারো। যে আনসার দিতে পারবা তারে ক্লাস শেষে 10 টাকা মোবাইল রিচার্জ করে দেবো, ঠিক আছে? 10 টাকা যদি রিচার্জ না হয় তাহলে 15 টাকা, আর 15 টাকা রিচার্জ না হলে 20 টাকা তোমার মোবাইলে আমি রিচার্জ করে দেবো। যে এটাকে কি বলে? এটাকে কি বলে? এটা তোমাদের জন্য দেওয়া থাকলো, বলো, অ্যান্সার দাও। যে সবার আগে দিবে, সবাইকে কিন্তু দিতে পারবো না, যে সবার আগে দিবে তাকে মোবাইল রিচার্জ করে দিব, ঠিক আছে? যে আমি বলে দিলাম যে এই পাশের অংশটাকে পূর্ণাংশ, এই পাশের অংশটাকে ভগ্নাংশ, তাহলে মাঝখানে যে এই যে একটা ডট দিছি, এই যে ডটটা দিছি, এই ডটটাকে কি বলে? এটা যদি তুমি বলতে পারো তাহলে 10 টাকা মোবাইল রিচার্জ। হ্যাঁ, তমা সরকার রেডিক্স পয়েন্ট। তুমি কি করবা? তুমি আমাকে হোয়াটসঅ্যাপে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, তোমাকে আমি 10 টাকা বলে হয় না, তাহলে 20 টাকা রিচার্জ করে দেবো, ঠিক আছে? যেহেতু তুমি আগে লিখেছো, সবাইরে তো দেওয়া যাবে না, কারণ এখন সবাই দেখে দেখে লিখবে, ঠিক আছে? সো মাঝে মাঝে তোমাদেরকে এরকম অফার দেওয়া হবে যে সবার আগে যে অ্যান্সার করতে পারবে তাকে মোবাইল রিচার্জ দেওয়া হবে, ঠিক আছে? ওকে, এখন আর বললে হবে না মারিয়া, এতক্ষণে বললে হবে না, দেরি হয়ে গেছে। সবার আগে বলছে তমা, আজকের 20 টাকা তমা পাবে। হ্যাঁ, জয় যে তুমি প্রথমে 10 টাকা হয় না এই কথাটা না লিখে যদি তুমি ওই সময় রেডিক্স পয়েন্ট লিখে দিতে, তাহলে কিন্তু এই অফারটা তুমি পেয়ে যাইতে। চলো তাহলে এইটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটার নাম হচ্ছে কি ভাইয়া? রেডিক্স পয়েন্ট। মাথায় রাখবা, এটা কিন্তু পরীক্ষাতে আসে, রেডিক্স পয়েন্ট। এখন তোমাকে প্রশ্ন করবে যে রেডিক্স পয়েন্ট কি? এটা তো তুমি জানলে যে রেডিক্স পয়েন্ট বলে, কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারবা? হ্যাঁ, ব্যাখ্যাটা কেমনে করবা? ব্যাখ্যা করবা এইভাবে যে কোনো সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করার জন্য যে ডট চিহ্ন ব্যবহার করা হয় গাণিতিক ভাষায় তাকে রেডিক্স পয়েন্ট বলে। কি বলেছি? যে কোনো সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যে ডট চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। আশা করি তোমরা রেডিক্স পয়েন্টটা কাকে বলে ক্লিয়ার। তো এইবার দেখো, আমরা রেডিক্স পয়েন্ট মুছে দিব। রেডিক্স পয়েন্ট পর্যন্ত আমাদের লাগবে না, এটুকু আমরা মুছে দেই। আর 20 টাকা কিন্তু অবশ্যই দিব, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার দিয়ে দিবা, 20 টাকা রিচার্জ করে দেবো, পরে আবার বলবা যে স্যার মিথ্যা বলছে। হ্যাঁ, এখন দেখো, তাহলে এই অংশটার নাম পূর্ণাংশ, এই পাশেরটার নাম ভগ্নাংশ। তাহলে আমরা এখন কি করব? মনে রাখবা, পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা করব হচ্ছে ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করব হচ্ছে গুণ। জাস্ট
এতটুকু যদি তুমি জানো তাহলে এই 3 ধরনের রূপান্তর ক্লিয়ার। কয় ধরনের? 3টা রূপান্তর কমপ্লিট হয়ে যাবে। যদি তুমি পূর্ণ সংখ্যা চেনো, ভগ্নাংশ চেনো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করব। তো এই হচ্ছে আমাদের রুলসটা। এবার চলো তো আমরা এটাকে প্র্যাকটিক্যালে করি। প্র্যাকটিক্যালে করে একটু দেখি। এপাশে ছোট করে রেখে দিলাম, ঠিক আছে, যাতে তোমাদের রুলসটার সাথে আমি মেলাতে পারি। তাহলে আমি একটা সংখ্যা নিব, এই সংখ্যাটাই করি, 27.75। এই অঙ্কটা এখন দশমিকে আছে, এটাকে আমি এখন বাইনারিতে করব। তো বাইনারিতে করার জন্য আমরা এই পাশের অংশটাকে, এই 27কে এখন আমরা 2 দিয়ে ভাগ করব, এই 0.75কে আমরা 2 দ্বারা গুণ করব। তো দেখো ভাইয়া, 2 দিয়ে যদি আমরা 27কে ভাগ করি কতবার যায়? 13 বার যায়। 13 দুগুণে 26, অবশিষ্ট থাকে 1। আবারও আমরা 13কে ভাগ করব, 13কে 2 দিয়ে ভাগ করলে 13-র মধ্যে 2 কতবার যায়? 6 বার যায়। 6 দুগুণে 12, অবশিষ্ট থাকে 1। আবারও আমরা 6কে 2 দিয়ে ভাগ করব, 6 2 কয়বার যায়? 3 বার যায়। 3 দুগুণে 6, অবশিষ্ট কিছু থাকে না, তাই একটা শূন্য দিতে হবে। আবারও আমরা 2 দিয়ে ভাগ করব, 2 3-এর মধ্যে 1 বার যাই, 2 2, অবশিষ্ট থাকে 1। আবারও আমরা 1কে 2 দিয়ে ভাগ করব, কিন্তু এখানে কোনো ভাগ হবে না। এখানে কি হয় না? ভাগ হয় না। দেখো এখানে 2কে দিয়ে 1কে ভাগ করা যায় না, এই যে শূন্য দিলাম, তার মানে ভাগ করিনি। শূন্য মানে কি? কিছু না, তার মানে আমরা ভাগ করিনি। তাহলে এই অবশিষ্ট একটাকেই আমরা ডান দিকে লিখে দিব। এখন এই নিচে থেকে উপরের দিকে যদি আমরা সাজায় লিখি এই পর্যন্ত, তাহলে এটার বাইনারি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 27, যেটা 10 ছিল, সমান 11011 বাইনারি। তাহলে আমরা পূর্ণ অংশের বাইনারিটা ভাগ করে বের করলাম। তাহলে ভগ্নাংশের বাইনারিটা আমরা কি করব? এই যে দেখো এখানে লেখা আছে, ভগ্নাংশের বাইনারি কি করতে হবে? গুণ করতে হবে। তো চলো আমরা গুণ করি। দেখো এই 2কে দিয়ে 5কে গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে একটা 1, তাহলে 7 দুগুণে 14 আর 1 কত হয়? 15। 15-র 5 এই পাশে আর 1টা এই পাশে রাখতে হবে। এই যে 0.5 আছে, এই 0.5কে আবারও 2 দিয়ে গুণ করতে হবে। দেখো 2 0 0, 5 দুগুণে 10-এর 0, হাতে 1। তো এই পাশে যেহেতু 0 0 হয়ে গেছে, আর গুণ করার দরকার নেই। আর গুণ করতে হবে, এটা এখানে হবে না। তাহলে এইটার ক্ষেত্রে আমরা যেটা করব, এটার ক্ষেত্রে আমরা এই নিচে থেকে, সরি উপর থেকে নিচে সাজিয়ে লিখব। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি আর একটু ছোট করি। বিষয়টা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে এই যে 0.75 যেইটা দশমিকে ছিল, এটার বাইনারি মান হলো 0.11, এটা হয়ে গেল 2। ফাইনালি আমরা এখানে লিখব অতএব 27.75 দশমিক সমান, এই যে এখানে ছিল 11011 পয়েন্ট, ওই যে 11 এখানে 2 দিয়ে দেব। তোমরা ক্লিয়ার কিনা একটু বলো। এই কে কি লিখছো? সেন্ড মানি দিয়েন স্যার, চার্জ হয় না, রিচার্জ হয় না। আচ্ছা, সেন্ড মানি 20 টাকা দিতে গেলে তোদের, আমার কিন্তু আরো 5 টাকা যাবে। আর তো এটা তুমি পাচ্ছ না, পাচ্ছ হচ্ছে তমা। তমা সবার আগে অ্যান্সার দিছে। আচ্ছা ভাইয়েরা বলো তো এটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে লেখো ক্লিয়ার, আর নো হলে লেখো না, বুঝাই দিব আবার, কোনো সমস্যা নেই। তোমরা যতবার না বুঝবে আমি ততবার তোমাদের বুঝাই দিব। সুতরাং টেনশন বা প্যারা নেওয়ার কোনো দরকার নেই। তোমরা এতটুকু ক্লিয়ার কিনা? আমরা কি করব? আমরা পূর্ণ অংশটাকে ভাগ করব আর ভগ্নাংশটাকে গুণ করব। এই ভাগ আর এই গুণ কোনো আহামরি কিছু না, নর্মাল ওই সাধারণ ছোটবেলা থেকে যা যা শিখে এসেছো তাই। শুধু ওই যে একটা অতিরিক্ত সংখ্যা থাকে, মানে অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট সংখ্যাটাকে ডান দিকে ফালাই দিব। এই যে 2কে যদি আমরা 27কে ভাগ করি তাহলে 13 বার যাই, 13 দুগুণে কত হয়? 26 হয়। থাকে কত? 1। এই যে একটাকে আমরা এই ডান পাশে রেখে দিছি। এখানেও যখন গুণ করব, যদি কোনো পূর্ণ সংখ্যা আসে সেটাকে ডান দিকে ফালাই দিব, ঠিক আছে? আর বাকিটা যা আছে তা থাকবে। আচ্ছা তাহলে দেখি সবাই সবাই কমেন্ট করো। জয় লিখেছো ক্লিয়ার, তমা ক্লিয়ার, মারিয়া ইয়েস স্যার, নুসরাত নুসু বুঝতে পারছি স্যার। ও তোমাদের আর একটা কথা বলি, দেখো তোমরা তো 8-10 জন আছো,
তোমাদের কোনো ফ্রেন্ড যদি যুক্ত হতে চায়, আমি প্রথম থেকে মানে একদম তোমাদেরকে শুরু থেকেই করাচ্ছি, মনে করো জিরো থেকে করাচ্ছি। তোমাদের কলেজের বা কোচিংয়ের কোনো ফ্রেন্ড যদি তোমাদের সাথে যুক্ত হতে চায়, তাকে একটু বলো। যদি আমার আরও 10-12 জন স্টুডেন্ট হয় আমার তো মানে ভালো হয়, কারণ তোমাদেরকে আমি বলেছি যে তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত এটা চলতে থাকবে। মানে এর আগে আমরা শেষ করব, টেস্টের আগে শেষ করব, টেস্টের পরেও ক্লাসগুলো চলতে থাকবে। তখন আমি আরও কিছু নতুন স্টুডেন্ট নিব, এই 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 ব্যাচের মধ্যেই ঢুকাবো, ঠিক আছে? এখানে যদি অনেক স্টুডেন্ট পড়ে তাও কিন্তু তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ তোমরা তো যার যার বাসায় সিঙ্গেল সিঙ্গেল পড়তেছো, তাই না? তো অত বেশি স্টুডেন্ট তো আর হবে না, 20-50 জন সর্বোচ্চ হতে পারে। তো তোমরা আমার এই ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে দেখাবা, ঠিক আছে? তাদের কাছে যদি ভালো লাগে তারা অনেকেই হয়তো জয়েন করবে, হ্যাঁ। আর কোর্স ফি তো জানোই, কোর্স ফি হচ্ছে টোটাল পুরা এই তোমাদের সম্পূর্ণ কোর্স যতদিন পর্যন্ত তোমাদেরকে পড়াবো আর কি, তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত 26 সালের। তোমরা সর্বসাকুল্যে আমাকে কত টাকা দিবা বলো তো? 1000 টাকা। যদি তোমরা একবারে দিতে না পারো তাহলে ভেঙে ভেঙে দিবা, প্রয়োজনে 500 এই মাসে, 500 পরের মাসে দাও, তাও কোনো সমস্যা নেই। টোটালি তোমরা আমাকে কত টাকা দিবা? 1000 টাকা তোমাদের পুরা বই, পুরা টেস্ট পেপারের যা আছে সব কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো এইবার আমরা আরেকটা অঙ্ক দেখব, মানে আমরা একটু অক্টালটা দেখি। তাহলে আমাদের অঙ্কটা ছিল 27.75, 27.75। ওকে, তাহলে এইটাকে যদি এখন বলা হয়, এটা দশমিকে আছে, বলা হয় যে তোমরা এটাকে অক্টাল করো, এটাকে আমি করে দিব নাকি তোমাদের হোমওয়ার্ক হিসেবে রেখে দিব বলো তো? না, হোমওয়ার্ক পরে, আগে আমি করে দিই, একটা হোমওয়ার্ক আমি দিব। তাহলে এই অংশটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 27কে আমরা এখন 8 দিয়ে ভাগ করি। দেখো কতবার যায়? 3 8 24 থাকে, কত? 3 8 24, 25, 26, 27, 3 থাকে। আচ্ছা 8 দিয়ে কি, সরি, 3 8 24, 24, 3 8 24, 25, 26, 27, 3 থাকে, ঠিক আছে। আচ্ছা এবার 8 দিয়ে কি 3কে ভাগ করা যায়? 8 দিয়ে কি 3কে ভাগ করা যায়? যায় না। তাই এই অবশিষ্ট 3টা আবার এইদিকে চলে আসে। এবার এটাকে যদি তুমি নিচে থেকে উপরে লেখো তাহলে কি হবে? 27 যেটা দশমিকে ছিল সমান 33, এটা অক্টাল হলো। ভাইরা আমি তোমাদেরকে অনেক শর্টকাট নিয়ম শেখাবো, কিন্তু আমি প্রথমেই শর্টকাট শেখাতে চাচ্ছি না। আগে তোমরা বেসিক শেখো ভালো করে, এমসিকিউর জন্য কত সহজ পদ্ধতি আছে সেটা তোমাদেরকে শেখাই দেব। তাহলে এটা হয়ে গেল অক্টাল। এবার এই অংশটাকে যদি আমরা 0.75কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হয়? দেখো 5 8 40 শূন্য, হাতে 4, 7 8 56 4, 60 6, 60 6 হয় কেমনে? 60 শূন্য, এই যে বাম দিকে 6, মানে কোনো সংখ্যা যখন পূর্ণ সংখ্যা হয়ে যায় সেটাকে বাম দিকে ফেলে দিতে হয়। এখন এখানে শূন্য হয়েছে কয়টা? এখানে শূন্য হয়েছে 2টা, ফলে আমাদের এখানে আর 8 দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে অ্যান্সার কত হবে? শুধু 6। তাহলে 0.75 দশমিক সমান 0.6 অক্টাল। ফাইনালি আনসারটা কিরকম লিখবা? ফাইনালি অ্যান্সারটা লিখবা এইভাবে যে 27.75, তারপর দশমিকে ছিল, এটাকে তোমরা কত পেলে? এ পাশে পেলে 33 পয়েন্ট, এ পাশে কত পেলে? 6 পেলে। তাহলে এটা হয়ে গেল অক্টাল। হেক্সাটা তোমরা প্র্যাকটিস করবা, HCX হেক্সা তোমাদের প্র্যাকটিস। সেই সাথে আমি আরও কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, সেটা একটু নিয়ে নাও। এটুকু তোমরা বুঝছো কিনা বলো? এটুকু বুঝলে তোমাদেরকে এখন আমি কয়েকটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক না করলে তোমাদের আসলে পড়ার ধারাবাহিকতা থাকবে না। আর আমি এটা অবশ্যই ক্লাস শেষে তোমাদেরকে কি পিডিএফটা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দেবো। তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি কিনা আমার মনে নেই, যাই হোক তোমাদের গ্রুপের ভিতরে দিয়ে দিব না, আমি ডাউনলোড করে নিয়ে নে। এবার তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করবা বাসায়, এগুলো আমাকে জমা দিবা, মানে গ্রুপে পোস্ট করবা। সেটা হচ্ছে তোমরা যেটা করবা 43.64, এটা দশমিকে আছে, এটা তোমরা বাইনারি করবা, অক্টাল করবা, হেক্সা করবা।
তারপর হচ্ছে 57.69, এটা দশমিক আছে, এটা তোমরা বাইনারি করবা, অক্টাল করবা, হেক্সা করবা। এই ছয়টা তাই না, সন্তুষ্ট 6টা হোমওয়ার্ক থাকবে, এবার আমাকে তোমরা মেসেঞ্জারে গ্রুপে একটু জানাবা যে কালকে ক্লাস করবা কিনা। সবাই যদি কালকে ক্লাসটা করতে চাও তাহলে মেসেঞ্জার গ্রুপে তোমাদের সাথে আমার কথা হবে, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে আমাকে জানাবো যে কালকে ক্লাসটা করবা কিনা, ঠিক আছে? তাহলে আমরা আজকে শেষ করে দিচ্ছি। কি বলো? জি স্যার, দেন ধন্যবাদ। মারিয়া, বাসায় প্র্যাকটিস করবা। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি যেভাবে পড়াবো, তোমরা কিন্তু ভার্সিটির জন্য এগুলো তোমাদের আর এক্সট্রা করে পড়তে হবে না। দেখবা যে যা পড়াই দিচ্ছি তাই কমন পাবা, ঠিক আছে? কারণ ভার্সিটিতে চান্স পাইতে গেলে বিকল্প ইউনিটে শুধুমাত্র আইসিটি যে ভালো করে সেই চান্স পেয়ে যায়। 2022 সালে জানো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিটে আমার নিজের স্টুডেন্ট প্রথম হয়েছিল। আমি তখন ইয়েতে ইউসিসি মৌচাকে ক্লাস নিতাম, ঢাকা মৌচাক শাখাতে ক্লাস নিতাম ইউসিসির। একদম সামনের বেঞ্চের বসা, সেই ছবি সহ আমার কাছে রয়েছে। সে আইসিটিতে ফুল নাম্বার পেয়েছিল, বাকিরা সবাই সব কিছু সমান পাইছে, কিন্তু ও আইসিটিতে বেটার করে ফেলছে, যার কারণে ও আগাই গেছে এদিক দিয়ে, ঠিক আছে? আশা করছি তোমরা করবা, এটা ভালোভাবে করবা। আর এটা আমাকে জানাই দিবা যে কালকে করবা কিনা। আজকে